তাদের হয়ে লড়ে যাবো ইনশাআল্লাহ। আমার কাছে এখানে কোনো দল মত ধর্মের কোনো ব্যবধান থাকবে না। এই এলাকার প্রত্যেকটি মানুষ আমার কাছে পরম সম্মানিত। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি যেন আপনাদের এই ঋণের কৃতজ্ঞতা বোধ অন্তরে ধারণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আমি এলাকার প্রতিনিধি হতেও পারি, নাও হতে পারি, কিন্তু এই যে একটিবার আপনারা চরম চ্যালেঞ্জের মুখে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আবার বলছি আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই এলাকাবাসী নির্বাচনের আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে। আমি সেই মা বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তুতে না বুঝে আমার কিছু ভাই তারা করেছিলেন। আমি আমার বোনদের হয়ে তাদের সবাইকে ক্ষমা করে দিই। তাদেরও মা বোন আছে, আমার অনুরোধ থাকবে যেমনটা তাদের মাকে আপন বোনকে সম্মান করবেন, আমরা এবং তারা সবাই মিলে সমাজের সমস্ত নারীদেরকে যেন অনুরূপ সম্মান করতে পারি। নারীরা মায়ের জাতি, তাদেরকে সম্মান করলে ইনশাআল্লাহ আমরা সম্মানিত হব। তাদেরকে অপমান করলে আল্লাহ আমাদের উপর থেকে সম্মানের চাদর সরায় নেবে। আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি দুইটি, একটি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে শান্তি এবং শৃঙ্খলা। ঘরে বাইরে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে আমাদের দায়িত্ব। এটাই সরকারের কাজ। সরকারি দল যারা আছে তাদের প্রধান দায়িত্ব, আমরা বিরোধী দলে যারা আছি তাদেরকে কাজ দেখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। জনগণের অধিকারের চৌকিদারি করা, পাহারাদারি করা আমাদের দায়িত্ব। জনগণের অধিকার লঙ্ঘিত হয় না বিরোধী দলদের দ্বারা, লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। সরকার যদি কোনো জায়গায় জনগণের অধিকার লঙ্ঘন করে সেই জায়গায় ইতিবাচক ভাবেই আমরা ধরিয়ে দিয়ে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা যদি সরকার গ্রহণ করে আমরা সরকারকে ধন্যবাদ দেব। যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করার পর সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার এবং ক্ষতি করতেই থাকে, অধিকার কেড়ে নিয়ে, আমরা তখন প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করব। এটি আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্যই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। আপনাদের এই ভোটের আমানত, এই অঙ্গীকার রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তা লঙ্ঘন করতে পারব না। ইতিমধ্যে জাতীয় জীবনে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। যে জুলাই আজকের এই পরিবেশ আমাদেরকে দিল, যে জুলাই 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন এনে দিল, সেই জুলাই একসাথে দুটো নির্বাচন দিয়েছিল। একটি সংসদ নির্বাচন আর একটা গণভোটের নির্বাচন। দুই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করেছেন। প্রথমটিতে যেমন ভাবেই হোক একটি তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে তারা সরকার গঠন করেছেন। এখানে তারা বলছেন তাদেরকে 51% মানুষ ভোট দিয়েছে, কিন্তু গণভোটে সংস্কারের পক্ষে সংবিধানের যে সমস্ত আইনের কারণে এতদিন জনগণ অধিকার হারাচ্ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে সংস্কার করার পক্ষে রায় দিয়েছে 68.1% মানুষ। এই গণভোটের গণরায় ইতিমধ্যে সরকারি দল স্বীকার করেছে। আপনারা দেখেছেন সংসদে আপনাদের হয়ে আমি দাঁড়িয়েছিলাম, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জনগণের হয়ে আমি কথা বলেছি। মাননীয় স্পিকার আমাকে নোটিশ দিতে বলেছিলেন। কার্যপ্রণালী বিধির 62 বিধিতে আমি নোটিশ দিয়েছি। এটা গ্রহণ করে 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমরা আশা করেছিলাম, আমি যেমন গণভোটে হার ভোট চেয়েছি, জনাব তারেক রহমান তিনিও কিন্তু গণভোটে হার ভোট চেয়েছেন। গণভোটের এই দাবিটি
আমরা বলার আগে তাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রথমে দাবি জানিয়েছেন যে গণভোটের মাধ্যমে এই সংস্কারের রায়কে আইনি বৈধতা দিতে হবে। আমরা সমর্থন করেছি। ভোটের দিন পর্যন্ত আমাদের অবস্থান ছিল এক, এখন যারা সরকারি দল, এখন যারা বিরোধী দল, কিন্তু ভোটের রেজাল্ট হওয়ার পরে তারা বদলে গেছেন। যখনই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেভাবেই হোক, যে মেকানিজমে হোক তারা লাভ করেছেন, এরপরে তারা অতীতের সমস্ত ওয়াদা ভুলে গেছেন। তারা তাদের দলীয় 31 দফা ইশতেহারের কথা বলেন, সংস্কারের কথা বলেন। ওই দফার প্রথম দফা হচ্ছে তারা যদি সরকার গঠন করেন তাহলে তারা একটা সংস্কার কমিশন গঠন করে সংবিধানে ওই সমস্ত ধারাগুলোকে সংস্কার করবেন যে ধারাগুলো অতীতে সরকারকে ফেসিবাদী বানিয়েছে। আমরা এখন যখন সংস্কারের কথা বলি, সরকারি দল তখন বলে সংবিধানে তো কোনো সংস্কারের কথা নেই। তো সংবিধানে যদি সংস্কারের কথা নাই তাহলে সেদিন আপনাদের 31 দফায় আপনারা লিখেছিলেন কিভাবে? যদি নাই তাইলে আপনারা গণভোট চাইলেন কেন? যদি নাই তাইলে হা ভোটে জনগণকে আহ্বান জানালেন কেন? এই সবগুলো হচ্ছে দ্বিচারিতা, নিজেদের দেওয়া ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে অস্বীকার, অত্যাচার এবং অপমান করা। যখন স্পিকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি, আমরা আশা করেছিলাম স্পিকার সিদ্ধান্ত দিয়ে বলবেন গণভোটের রায় গ্রহণ করা হলো। তিনি এটা না বলে বললেন যে এই আলোচনা এখানে সমাপ্ত, যেটাকে সংসদীয় ভাষায় বলে টক আউট। আলোচনা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, এখন নাই। আমরা মর্মাহত হয়েছি, জাতি কষ্ট পেয়েছে। আমরা তখন জাতিকে কথা দিয়েছি, যেমন ইলেকশনের আগে আপনাদেরকে বলেছিলাম আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, আমরা বিজয়ী হলে আপনারা গণভোটে যে রায় দিবেন সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা যেহেতু সরকার গঠন করতে পারিনি, যেহেতু সংসদের ভিতরে আমাদের কথাকে, জমির কথাকে, ন্যায্য কথাকে আমলে নেওয়া হয়নি, সেই কারণে আমরা আবার জনগণের দাবির সাথে একাত্ম হয়ে জনগণের কাছে ফিরে এসেছি এবং সেই দাবি আদায়ের জন্য আজকে থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আপনারা দেখেছেন বেতন কারণ উত্তর গেটে আজকে এই দাবি আদায়ের জন্য আর এই দাবিকে অপমান করার জন্য, তার প্রতিবাদে এবং দাবি আদায়ের পক্ষে প্রথম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটা আমাদের শেষ নয়, এখান থেকে শুরু। আমরা কথা দিচ্ছি, আমরা আশ্বাসী ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আমরা চাই না আবার ফেসিবাদ আমার বাংলাদেশে কায়েম হোক। বাংলাদেশের একজন নাগরিকও চায় না আবার ফেসিবাদ ফিরে আসুক। সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট। আরেকটি বিষয়ের কথা বলতে হয়, ইরানের উপর ইসরায়েলের অবৈধ যুদ্ধ ছাপিয়ে দেওয়ার ফল হিসাবে বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করতে গিয়েছেন তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে। যাওয়ার সময় নিশ্চয়ই তিনি দেখেছেন কিলোমিটারের পর কিলোমিটার একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি, একটা মোটরসাইকেলের পাশে ঘেঁষে আরেকটা মোটরসাইকেল, হাজারো গাড়ি, হাজারো মোটরসাইকেলের মিছিল তিনি দেখেছেন। মিছিলে মানুষ এগিয়ে যায়, আর তিনি যা দেখেছেন আমরা যা দেখি, সবগুলো সেখানে স্থবির হয়ে আছে। ওই চাকাগুলো এখন আর ঘুরছে না। কোনো জায়গায় গাড়িতে তেল নাই, এখন মানুষ দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এক জায়গায় দেখলাম যে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানা হচ্ছে। অথচ আমরা যখন জাতীয় সংসদে এই বিষয়টা জানতে চেয়েছি এবং বলেছি যে এটা তো বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। আমরাও এই সমস্যার নিরসনে অবদান রাখতে চাই। খোলামেলা আলোচনা করুন, সত্য কথা প্রকাশ করুন, সমস্যাগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সমাধান করব। না, তারা এটা শুনবেন না। তারা এমন ভাবে বিবৃতি দেন দাঁড়িয়ে, মনে হয় যেন বাংলাদেশ এখন তেলের উপরে ভাসছে।
ঠিক। বাংলাদেশ বাঁচছে না। কিছু লোক যারা বিভিন্ন যুগে এবং এখনো সরকারকে তেল মারে, তারাই আসলে তেলের সম্পদটা দেখতে দিচ্ছে না। মনে রাখবেন, এই তেলে অনেকে অতীতে পিছলে গিয়ে কোমর ভেঙেছে। আমরা চাই না আপনারা দেশকে নিয়ে কোনো বিপদে পড়েন, কারণ দেশের মানুষের কষ্ট আমাদের সবার কষ্ট। আমরা এটার আশু সমাধান চাই। আমরা চাই বহুদলীয় ডায়লগ হোক, বসেন, খোলা মনে বসেন, আমরা সবাই মিলে সহযোগিতা করবো, রাস্তা সবাই মিলে বের করবো। আশ্চর্য, এখন এই পরিস্থিতি উত্তরণের জন্য সবার আগে হাত দেওয়া হয়েছে আমাদের শিশুদের গায়ে। বলা হয়েছে 3 দিন স্কুল বন্ধ করে ঘরে বসে তারা ডিজিটাল শিক্ষা নেবে। চতুর্থ শ্রেণীর একটা ছাত্র জবাব দিয়েছে, আমাদের আর জবাব দেওয়ার দরকার নেই। বলেছে এনার্জি সেভ করতে কি? আমরা একটা ক্লাসে পড়তে একজন 60 জন বসে লেখাপড়া করি, একজন শিক্ষক থাকেন। এই লেখাপড়া করতে গিয়ে আমাদের মাথার উপর 4-5টা ফেল। এখন বলতেছেন বাসায় বসে শিক্ষা নিব, তো বাসাটা এক একজনের আলাদা, তাহলে 60 জন মাথার উপরে 60টা ফেল দেবো। এনার্জি সেভ করলেন কোথায় আপনার? আর উল্টা চলছে। বলেছে এমনি শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, এখন আবার ডিভাইসে আপনারা আসক্ত করার জন্য শিশুদেরকে ঘরে বন্দী করছে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার সামনে, আমরা মেনে নেব না। একদিনের জন্য আমরা না সবার আগে ডিজিটাল ক্লাস শুরু হয়ে যাক। হ্যাঁ, বাস্তবতার আলোকে কোনো তেল যদি পাওয়া না যায়, রাষ্ট্রের সব কিছু যদি অচল হয়ে যায়, সব শেষে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার ব্যাপারে, এর আগে নয়। শিক্ষা জাতীয় মেরুদণ্ড, এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে একবার করোনার সময়। কোন সুরাত উঠে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার ভেঙে দিবেন, আমরা তা মানব। এই জন্য এখানে যারা উপস্থিত তাদের সকলেরই হয় কারো সন্তান, কারো নাতি নাতনি স্কুলে যান, আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা বলে দিবেন আমাদের শিশুদের উপরে প্রথমে এই হাতিয়ার চালাবেন, আমরা তা হতে দেব না। সম্মানিত ভাই বন্ধুগণ, এই এলাকার যে দাবিগুলো আছে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। আমার উপর যেহেতু জাতীয় পর্যায়ের দায়িত্ব আছে, আপনাদের ভালোবাসা আগামী দিনে পাবো। শুধু এই এলাকা নয়, বাংলাদেশের জন্য কি করতে পারি আমি সেই পরামর্শ এবং দোয়াও আপনাদের কাছ থেকে চাই ইনশাআল্লাহ। আমি সেদিন সংসদে দাঁড়িয়ে বলেছি, মাননীয় সরকারি দল, এই গতি চিরস্থায়ী কারোর জন্য নয়। আজকে যে জায়গায় আপনারা বসেছেন সে জায়গায় বসে অনেকে দীর্ঘদিন দেশ চালিয়েছেন, আজকে এই সংসদে তাদের একজন অনেক। আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় একদিন আপনারা বসেছিলেন, এখন আল্লাহ তাআলা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন। মনে রাখবেন, অতীতে সরকারি দল বিরোধী দল অনেকেই এখন সংসদে আসতে পারে। সুতরাং ভুলে যান কে সরকারি দল আর কে বিরোধী দল, বরঞ্চ সম্মান